নিজেদের ভালোবাসাকে বাঁচাতে মানুষ কত কিছুই করে, এমনকি প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু কখনো কি শুনেছেন একটা আত্মার সঙ্গে লাশের বিয়ে দেওয়ার কথা? এই ছেলেটা তার এঙ্গেজমেন্টের দিন জানতে পারে তার আন্টি মারা গিয়েছে। তাই ধর্ম অনুযায়ী সমস্ত রিচুয়াল সম্পূর্ণ করতে বিয়ে ছেড়েই তাকে ওই আন্টির বাড়িতে ফিরে যেতে হয়। আর নিজের হবু স্বামীকে একা থাকতে দেবে না বলে মেয়েটিও সেখানে চলে যায়। কিন্তু ওই বাড়িতেই তাদের জন্য অপেক্ষা করছিল এক নববধূ, যে তাদের নতুন জীবন শুরু করার বদলে টেনে নিয়ে যায় 100 বছরের পুরনো এক ভয়ঙ্কর অতীতে। গল্পটি শুরু হয় 1943 সালে ইন্দোনেশিয়ার একটি শহরে। সেখানে দেখা যায় মিনা নামের এক মেয়ে তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মা খুব যত্ন করে তার চুল সাজিয়ে দিচ্ছিল এবং নতুন জীবনের জন্য তাকে মন ভরে দোয়া করছিল। পরদিন সকালে আমরা মিনার হবু স্বামী ভানুকে দেখতে পাই। তারা দুজন একে অপরের হাত ধরে বিয়ের উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়। তাদের বিয়েটি বৌদ্ধ ধর্মীয় নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তাদের বাড়িতে কারা যেন প্রবেশ করে আর শব্দ শুনে মিনা পেছনে ফিরে তাকায়। ঠিক তখনই গল্প চলে আসে বর্তমানে। আমরা তাসিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার এঙ্গেজমেন্টের জন্য সাজছিল। তার ভালোবাসার মানুষ সেলিমের সঙ্গে আস্তার বাগদান তাকে প্রস্তুত করছিল তার বেস্ট ফ্রেন্ড এরিন, আর তাদের আরেক ঘনিষ্ঠ বন্ধু ফেব্রি এই অনুষ্ঠানের পুরো ফটোগ্রাফের দায়িত্বে ছিল। কিছুক্ষণ পর সেলিম সেখানে এসে তাসিয়ার সৌন্দর্যের প্রশংসা করে, যা দেখে ফেব্রির মোটেও ভালো লাগে না। তার এই আচরণ থেকেই বোঝা যাচ্ছিল সে তাসিয়াকে পছন্দ করে। এরপর একে একে এঙ্গেজমেন্টের সব অনুষ্ঠান শুরু হয়। একসময় সেলিম একটি আবেগপূর্ণ বক্তব্য দেয়, যেখানে সে তাসিয়াকে ধন্যবাদ জানায় তার জীবন সুন্দর করে তোলার জন্য। সে তার বাবা মাকেও ধন্যবাদ জানায় তাকে দত্তক নেওয়ার জন্য, কারণ তারা যদি তাকে সেই সময় অ্যাডপ্ট না করত তাহলে তাসিয়ার সঙ্গে তার কখনোই দেখা হতো না, আর আজকের দিনটাও আসতো না। এখান থেকে বোঝা যায় ছোটবেলায় সেলিম তার আসল বাবা মাকে হারিয়েছিল। এরপর সেলিম তাসিয়ার কাছে এসে তাকে কপালে একটা চুমু দেয়, আর দূর থেকে সেই মুহূর্তটি ফেব্রিক ক্যাপচার করে রাখে। অনুষ্ঠানের মাঝে সবাই যখন খাওয়া দাওয়া করছিল, তখন তাসিয়া ভিড়ের মধ্যে এক অদ্ভুত বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যিনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে যান। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি বাড়ি দেখতে পাই, যেখানে ফুলে ঢাকা একটি অদ্ভুত লাশ পড়ে আছে। সেই লাশের মুখ থেকে একটা প্রজাপতি বেরিয়ে আসে। পরের দিন সেলিম ও তাসিয়া একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তাসিয়া তার আগের রাতের স্বপ্ন এবং বৃদ্ধা মহিলার ব্যাপারটি সেলিমকে জানায়, কিন্তু সেলিম সেটাকে শুধুই স্বপ্ন বলে উড়িয়ে দেয়। এই সময় সেলিম প্রথমবারের মতো তার আন্টির কথা বলে, যিনি তার মা বাবা মারা যাওয়ার পর তাকে দেখাশোনা করতেন এবং পরে তাকে নতুন মা বাবার কাছে দিয়ে দেন। এত বছরে তার সঙ্গে সেলিমের কখনোই দেখা হয়নি। তবে অদ্ভুত ব্যাপার হলো, গতকাল অনুষ্ঠানের সময় তার কাছে সেই আন্টির কল এসেছিল, কিন্তু প্রোগ্রামে ডিস্টার্ব হবে বলে সেলিম তখন কলটি রিসিভ করেনি। এই কথা বলতে বলতেই সেলিম যখন ওয়াশরুমে যায়, তখন দেখা যায় তার নাক দিয়ে রক্ত পড়ছে। ঠিক তখনই সেলিমের ফোনে খবর আসে যে তার আন্টি মারা গিয়েছে। গ্রামের কন নামের এক মাস্টার তাকে বলে তাকে গ্রামের বাড়িতে যেতে হবে শেষকৃত্যের জন্য, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কথাগুলো পরিষ্কার শোনা যায় না। এরপর হঠাৎ করে সেই মৃত আন্টির নাম্বার থেকে আবার কল আসে। এটা দেখে সেলিম চমকে ওঠে। কল রিসিভ করার পর সে শুনতে পায় তার আন্টি তাকে বাড়িতে ফিরে আগরবাতি জ্বালানোর কথা বলছে। ঠিক তখনই ফোনের ওপার থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। সেলিম কিছুই বুঝতে পারছিল না। ঘটনাটি তাকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়, আর সে ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই সেখানে আবার সেই বৃদ্ধাকে দেখা যায়। এরপর সেলিম বাইরে এসে তাসিয়াকে তার আন্টির মৃত্যুর খবর জানায় এবং বলে তাকে কয়েকদিন গ্রামের বাড়িতে থাকতে হবে। যদিও এটি তার প্রি ওয়েডিং ফটোশুটের সময় ছিল, তবুও সেলিম নিজেই সেখানে উপস্থিত থাকতে চায়। তাসিয়া চাচ্ছিল অন্য কাউকে দিয়ে কাজটি করাতে, কিন্তু সেলিম তাকে বোঝায় কেন তাকে যেতেই হবে। কথা বলতে বলতে আবার দেখা যায় সেলিমের নাক দিয়ে রক্ত পড়ছে। এটা দেখে তাসিয়া জিজ্ঞেস করে, তোমার তো অনেকদিন এমন হয়নি, আবার কবে থেকে শুরু হলো? কিন্তু সেলিম কোনো উত্তর না দিয়ে ফেব্রিকে ফোন করে প্রি ওয়েডিং শুট পিছিয়ে দিতে বলে, কিন্তু ফেব্রির কাছে আগামী 3 মাসের মধ্যে কোনো সময় নেই। তাই সেলিম বাধ্য হয়ে বলে, তোমরা আমাদের গ্রামের বাড়িতে চলে এসো, আমরা ওখানেই শুটটা করে নেব। বাড়িটা খুবই সুন্দর, ঠিক তোমাদের থিমের মতো। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কলটি কেটে যায়। ফেব্রি রেগে গিয়ে বলে সেলিমের কথা মতো কিছুই হবে না। অন্যদিকে সেই রাতে সেলিমকে একটি ছবির সামনে দাঁড়িয়ে আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা যায়। হঠাৎ করে তার নাক দিয়ে আবার রক্ত পড়তে শুরু
করে, চারপাশে লাইট নিভে যায় আর পরিবেশটা একদম অস্বাভাবিক হয়ে ওঠে। অন্যদিকে তাসিয়া স্বপ্ন দেখে সে বাড়িতে গিয়ে একটি কফিনের ভেতর সেলিমকে দেখছে এবং চিৎকার করে ওঠে, কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায়। পরদিন সকালে ফোন অন করতেই সে দেখে সেলিম মেসেজ করেছে আন্টির কাজ সম্পূর্ণ হয়েছে, তবে প্রপার্টির কাগজপত্র ঠিক করতে আরো সময় লাগবে। তাই তাসিয়া সেলিমের পাঠানো ঠিকানায় চলে যায়। বাড়ির দরজায় অনেকবার নক করে কোনো সাড়া না পেয়ে সে ভেতরে ঢোকে। পুরো বাড়িটা অস্বাভাবিকভাবে নিঃশব্দ ছিল। ভেতরে ঢুকে সে প্রার্থনার জায়গা দেখে এবং একটি প্রজাপতি উঠতে দেখে। তাদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মানুষ প্রজাপতিতে রূপ নেয়। ছবির দিকে তাকিয়ে তাসিয়া বুঝতে পারে এটাই সেই বৃদ্ধা যাকে সে এঙ্গেজমেন্টের দিন দেখেছিল। এরপর সে সামনে এগিয়ে যায়, অদ্ভুত শব্দ শুনতে শুনতে। শেষে একটি ঘরের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে সেলিম দরজা খুলে তাকে দেখে অবাক হয়ে যায়। তাসিয়া তাকে জড়িয়ে ধরে এবং তার স্বপ্নের কথা জানায়। সেলিম বলে, হয়তো এটা একটা ইঙ্গিত, আমাদের বিয়ের আগে পূর্বপুরুষদের আশীর্বাদ নেওয়া দরকার। সেই রাতেই লাল বিয়ের পোশাক পরা এক নারী মিনার ছবির সামনে থাকা মোমবাতি নিজে থেকেই জ্বলে ওঠে। পরদিন সকালে তাসিয়া আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করে এবং আবার সেই আত্মার উপস্থিতি অনুভব করে। এর কিছুক্ষণ পর এরিন ও ফেব্রি সেখানে এসে পৌঁছায় এবং তারা সবাই মিলে ওই বাড়িতেই ফটোশুট করার পরিকল্পনা করে। এদিকে এক প্রতিবেশী এসে সেলিমকে কিছু জিনিসপত্র দিয়ে যায় এবং জিজ্ঞেস করে তারা কি সত্যি এখানে রাত কাটাবে। সেলিম হ্যাঁ বলতেই লোকটির মুখভঙ্গি বদলে যায়। সে বলে, কিছু লাগলে অবশ্যই জানাবেন। এরপর অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। সেলিমের নাক দিয়ে রক্ত পড়া, ছাদ থেকে রক্ত পড়া, সিলিং এ প্রজাপতির ছবি দেখা, যা মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এদিকে এরিন তাসিয়াকে বলে, তুমি যদি এভাবে টেনশন করো ছবি ভালো আসবে না, সব ভুলে গিয়ে খুশি থাকার চেষ্টা করো। এরিন একটি ফটো অ্যালবাম থেকে মিনার একটি হেয়ার স্টাইল পছন্দ করে এবং ঠিক করে তাসিয়াকে সেই লুক দেবে। ডিনারের সময় সে সেলিমকে ছবিটি দেখায়। সেলিম বলে, যদি ভুল না করি তাহলে এই মহিলা আমার দাদার ছোট বোন। খুব বিখ্যাত একজন গায়িকা ছিল, কিন্তু অল্প বয়সেই মারা যায়। তার গানের ডিস্ক এখানেও আছে। এরপর সে গানটি চালায় আর গান শোনা মাত্রই তাসিয়ার মধ্যে যেন কিছু একটা পরিবর্তন হতে থাকে। সে স্থির হয়ে সেলিমের পাশে দাঁড়িয়ে গানটি শুনতে থাকে। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর তাসিয়া যখন সবকিছু ক্লিন করছিল তখনই ফেব্রি তার কাছে গিয়ে দাঁড়ায় এবং সিগারেট খেতে খেতে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন তাসিয়া বলে, এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আমি তোমার হয়ে কোনো মডেলিং এ কাজ করব না। কিন্তু ফেব্রি তখন বলে, আমি ওই কারণে তোমাকে দেখছি না, তোমাকে তো অনেক আগেই সেলিম নিয়ে নিয়েছে। তাসিয়া বুঝতে পারছিল না ফেব্রি কি বলছে, তাই ফেব্রি পরে বিষয়টা স্পষ্ট করে। সে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, আমি যদি নিজেকে আরেকবার প্রমাণ করতে পারি তাহলে কি তুমি আমাকে একটা সুযোগ দেবে। কিন্তু তাসিয়া তাকে মুখের উপর না বলে চলে যেতে থাকে। তখন ফেব্রি তাকে আটকে দিয়ে সামনে থাকা একটি অদ্ভুত দেওয়াল দেখিয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি। তাসিয়া বলে, হতে পারে সেলিমের পরিবারের কোনো সিমেট্রি হবে। এই কথা বলে তাসিয়া ঘরে চলে যায় এবং পরের দিন যে জামাটা পরে ফটোশুট করবে সেটা দেখতে থাকে। তখন সে জামায় একটি সুতা দেখতে পায়। সেটি কাটতে গিয়ে আয়নার সামনে তাকাতেই দেখে আয়নায় তাকে একদম ভিন্ন একটি ঘরে দেখাচ্ছে, যেখানে লাল রঙের একটি বিছানা রয়েছে। তাসিয়া বুঝতে পারছিল না সে কি দেখছে। ঠিক তখনই হঠাৎ করে ঘরের লাইট চলে যায়, পুরো বাড়িটা অন্ধকারে ডুবে যায়। তাই তাসিয়া ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেলিমকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় সে সেখানে ওই আত্মাটিকে দেখতে পায়। ভয়ে সে একটি রুমে ঢুকে দরজা আটকে দেয়। ওই ঘরেই রাখা ছিল মিনার ছবি। এমন সময় ঘরের দরজা খুলে যায় আর ভেতরে প্রবেশ করে লাল পোশাক পরা সেই প্রেতাত্মা। তাসিয়া ভয়ে চমকে ওঠে। ঠিক তখনই সেখানে সেলিম চলে আসে। দেখা যায় তাসিয়া এতক্ষণ তার নিজের রুমেই ছিল। এরপর সে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই সেলিমকে বলে। সব শুনে সেলিম বলে, মিনার আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে অবিবাহিত অবস্থায় মারা গিয়েছিল। তার আন্টির লেখা থেকে জানা যায় প্রতিদিন সন্ধ্যায় মিনার ছবির সামনে আগরবাতি জ্বালানো না হলে তার এই অসুস্থতা বেড়ে যাবে। সবকিছু জানার পর তাসিয়া সিদ্ধান্ত নেয় সে সেলিমের সঙ্গে এই বাড়িতেই থাকবে, কারণ সেলিমকে বিয়ে করে সুস্থ রাখতে হলে এখন তার পক্ষে কোনোভাবেই সেলিমকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। পরের দিন ফটোশুটের প্রস্তুতি সময় এরিন একটি প্রজাপতির মতো চুলের কাটা খুঁজে পায় এবং সেটি তাসিয়ার চুলে লাগিয়ে দেয়। এরপরে তারা সবাই সেলিমের পারিবারিক কবরস্থানে যায় এবং সেখানেই ফটোশুট শুরু হয়। ফটো তোলার সময় হঠাৎ করে তাসিয়া অতীতের কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে শুরু করে, যেখানে সৈন্যরা মিনার বিয়ের দিন বাড়িতে ঢুকে সবাইকে হত্যা করেছিল। এই দৃশ্য দেখে তাসিয়া অজ্ঞান হয়ে যায়। ফেব্রি বারবার চাইছিল তাসিয়াকে হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু সেলিম বলে, তাসিয়া আমাকে বলেছে সে শুধু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, তাই
এখনই বের হওয়ার দরকার নেই। ঠিক তখনই আবার দেখা যায় সেলিমের নাক থেকে রক্ত পড়ছে, তাই সে দ্রুত ওয়াশরুমে চলে যায়। সেই সুযোগে ফেব্রি তাসিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অন্যদিকে নাফি ওই সময় বসে বসে আজকের ছবিগুলো নিয়ে কাজ করছিল। এর মাঝেই সে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। ফেব্রি আসলে তাকে সেই ছবিগুলো দেখতে বলে এবং দ্রুত ভেতরে চলে যায়। ফেব্রি দেখে ছবিগুলোতে সেলিম ও তাসিয়ার পেছনে দুটি আত্মা দেখা যাচ্ছে। এই ঘটনা দেখে নাফি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এরিনের সঙ্গে কথা বলতে থাকে। ঠিক তখনই তাসিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে মিনার গানের আওয়াজ শুনতে পায় এবং সেই দিকেই এগিয়ে যায়। পেছন থেকে গুনগুন করে গান শোনার পর সে পেছনে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ সেখানে বউ সেজে দাঁড়িয়েছিল মিনার আত্মা, যে গান গাইতে গাইতে সামনে এগোচ্ছিল। তাসিয়াও তার পেছনে যেতে থাকে। মিনা হাঁটতে হাঁটতে সেই রুমে যায় যেখানে তার ছবি রাখা ছিল। তাসিয়া যখন সেই ঘরে ঢোকে তখন দেয়ালের পেছন থেকে কান্নার শব্দ শুনতে পায়। কাছে গিয়ে শোনার চেষ্টা করতেই দেওয়ালে ফাটল ধরতে শুরু করে। তাসিয়া ভয় পেয়ে সেলিমকে ডেকে আনে এবং দেওয়াল ভাঙতে শুরু করে। দেওয়াল ভাঙতেই তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে রাখা ছিল মিনার লাশ, যা এতদিন কেউ জানতো না। তার হাত থেকে একটি বক্স পাওয়া যায় যার ভেতরে ছিল দুটি বিয়ের আংটি। এই ঘটনায় সবাই ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় মিনাকে সঠিকভাবে দাফন করবে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে সবার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ করে নাফি খুবই রেগে যায় এবং এই জায়গা ছেড়ে চলে যেতে চায়। নাফি তার জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন ফেব্রি তাকে থামানোর চেষ্টা করে। এতে নাফি রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে আটকাচ্ছ কেন? ফেব্রি বলে, আমি তাসিয়াকে নিয়ে চিন্তিত। এতে নাফি আরো রেগে যায় এবং বলে, তাসিয়া অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তবুও তুমি এখনো তার কথা ভাবছো? তুমি পাগল। এই বলে সে চলে যায়। ফেব্রি হতভম্ব হয়ে যায়। এদিকে দেখা যায় মিনার লাশের আঙুল নড়ছে, মানে লাশটি এখনো পুরোপুরি মৃত নয়। পরদিন সকালে তাসিয়া পূর্বপুরুষদের সামনে প্রার্থনা করছিল, কিন্তু তার আচরণ অস্বাভাবিক ছিল। হঠাৎ সে বসে পড়ে এবং মিনার গান গাইতে শুরু করে। এরিন এসে চিৎকার করে ওঠে। তাসিয়ার হুঁশ ফিরে আসে এবং দেখে তার পাশে মিনার লাশ। এরপর তারা কবর খুঁড়ে দেখে কফিনটি খালি ছিল, তাই তারা মিনার আসল লাশ সেখানে দাফন করে এবং বক্সটিও দিয়ে দেয়। দাফনের পর এরিন দেখে বাড়ির চারপাশে হঠাৎ ফুল ফুটে উঠেছে। পরে সে দেখে তাসিয়া মিনার ছবির সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে অদ্ভুত হাসি। এরিন তাকে বারবার ডাকলেও সে কোনো সাড়া দেয় না, বরং সেখান থেকে চলে যায়। এতে এরিন উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর এরিন আগরবাতিতে লেখা মন্দিরের ঠিকানা নিয়ে সেখানে যায় এবং কন নামের এক ব্যক্তির সাথে দেখা করে। সবকিছু শুনে কন বুঝতে পারে যে ওই বাড়িতে এক ধরনের দুঃখ থেকে জন্ম নেওয়া শক্তি কাজ করছে। এমন ঘটনা সে আগে সামলায়নি, তবে পূর্বপুরুষদের পদ্ধতি অনুযায়ী একটি বিশেষ রিচুয়াল করার কথা জানায় এবং প্রথমবার সেটি চেষ্টা করবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে তাসিয়া যেন পাথরের মতো চুপচাপ বসেছিল। তার পাশে বসে ফেব্রি তাকে অনুরোধ করে যে সে যেন সেলিমকে ছেড়ে তার সাথে চলে যায়। এতে তাসিয়া রেগে গিয়ে জানিয়ে দেয় সে শুধু সেলিমের সাথেই থাকতে চায়। ফেব্রি বলে, সেলিম তার কাছ থেকে নিজের পরিবারের ভয়ঙ্কর সত্য লুকিয়েছে এবং তাকে ধোঁকা দিয়েছে, তাহলে কেন সে তার সাথে থাকবে? এমনকি সে বলে সেলিমের পরিবারের অবস্থা এমন যে সে নিজেও বাঁচবে না। এর উত্তরে তাসিয়া বেশ রেগে গিয়ে বলে যে যদি সেলিমকে পরিবারের কারণে মরতে হয় তবে সেও তার সাথে মরবে, কিন্তু তাকে ছেড়ে যাবে না। এই কথাগুলো সেলিম শুনে ফেলে। তার চোখে পানি চলে আসে এবং নাক থেকেও রক্ত পড়তে শুরু হয়। সে তো মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে ফেব্রি জোর করে তাসিয়ার কাছে আসার চেষ্টা করলে তাসিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং জানিয়ে দেয় যে সে কখনোই সেলিমের জায়গা নিতে পারবে না। সন্ধ্যায় সেলিম মিনার কবরের সামনে আগরবাতি জ্বালাচ্ছিল। তখন তাসিয়া সেখানে আসে। সেলিম তাকে বোঝানোর চেষ্টা করে যে এখান থেকে তার জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তারা এখনো বিয়ে করেনি, তাই সে চাইলেই চলে যেতে পারে এবং নতুন জীবন শুরু করতে পারে। কিন্তু তাসিয়া রেগে যায় এবং বলে সে কখনোই সেলিম ছাড়া অন্য কাউকে ভাবেনি এবং ভাববেও না। সে তার সাথে যে কোনো পরিস্থিতিতে থাকতে রাজি। তখন রাগ করে ঘরে ফিরে এসে তাসিয়া আয়নার সামনে বসে কাঁদছিল। তখন তার চোখে পড়ে সেই প্রজাপতির কাঁটা। সেটি হাতে নেওয়ার সাথে সাথে একটি প্রজাপতি এসে হাজির হয় এবং তার সামনে ফুলে সাজানো একটি পথ তৈরি হয়, যে ফুলগুলো মিনার লাশের উপর ছিল। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে তাসিয়া একটি অদ্ভুত ঘরে পৌঁছায়, যেখানে দুটি নববধূর পুতুল এবং কাপড়ে ঢাকা একটি ছবি ছিল। কাপড় সরাতেই দেখা যায় মিনা ও ভানুর ছবি, আর ভানুর চেহারা হুবহু সেলিমের মতো। ভয়ে তাসিয়া ঘরে ফিরে দরজা বন্ধ করে দেয়, কিন্তু পেছনে ঘুরতেই দেখে সে এমন একটি ঘরে এসেছে যা বরকনের জন্য সাজানো। হঠাৎ শব্দ শুনে তাকাতেই দেখে মিনা উল্টোভাবে সিলিং দিয়ে হাঁটছে। ভয়ে তাসিয়া সেখানেই পড়ে যায়। তখন মিনার রক্তের একটি ফোঁটা তার চোখে পড়তেই সে চলে যায় অতীতে, মানে 1943 সালে। সেখানে দেখা যায় ভানু মিনার জন্য একটি উপহার এনেছে, একটি প্রজাপতির কাঁটা, যা সে নিজের হাতে বানিয়েছে। সে বলে যে পরের জন্মে তারা যেন প্রজাপতি হয়ে একসাথে উঠতে পারে। এটা শুনেই তো মিনা অনেক ইমোশনাল হয়ে
হয়ে পড়ে। এরপর তাদের বিয়ের দিন দেখা যায়, কিন্তু হঠাৎ সৈন্যরা এসে সবাইকে হত্যা করতে শুরু করে। ভানু তো একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, সে মিনাকে লুকাতে পারলেও নিজে ধরা পড়ে এবং তার সামনে গুলিতে মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্য তাসিয়াও অনুভব করে। মিনা তার প্রিয় মানুষকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সেই প্রজাপতির কাঁটা দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করে। তার মা এসে সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে। এই দুঃখ তাসিয়াও অনুভব করতে থাকে এবং মিনার মতো আচরণ করে নিজেকেও আঘাত করতে যায়। ঠিক তখনই সেলিম এসে তাকে থামায়, কিন্তু হুঁশ ফিরে পেয়ে তো তাসিয়া আবারও কান্নায় ভেঙে পড়ে। সে জানতে চায় মিনার গানের অর্থ কি। সেলিম তখন তাকে জানায় যে দুটি প্রজাপতির গল্প, যারা সবসময় একসাথে থাকে। তখন তাসিয়া বুঝতে পারে যে মিনা এখনো ভানুকে খুঁজছে এবং তার অসমাপ্ত ভালোবাসা পূরণ করতে চায়। তাসিয়া সবকিছু ফেব্রিকে জানায়, কিন্তু ফেব্রি সন্দেহ করে এটা হয়তো সেলিমের কোনো চাল। তখন এরিন কনকে নিয়ে আসে। কন রিচুয়ালের কথা জানায় যে মিনার আত্মাকে মুক্তি দিয়ে তাকে আবার ঠিকঠাক মতো বিয়ে দিতে হবে। তবে এখানে দুটি উপায় আছে, এক আত্মার সাথে আত্মার বিয়ে, দুই কোনো জীবিত মানুষের সাথে আত্মার বিয়ে। এরপর তারা রিচুয়াল শুরু করে। দুইটি পুতুলের মাধ্যমে মিনার ও ভানুর আত্মাকে ডাকার চেষ্টা করে। হঠাৎ পুতুলের চোখ থেকে রক্ত পড়া শুরু হয়, মোমবাতি নিভে যায়, এমনকি ছাদে ফাটল ধরে। কন তখন জানায় যে মিনা এসেছে, কিন্তু ভানুকে পাওয়া যাচ্ছে না, কারণ তাকে ঠিকঠাক ভাবে দাফন করা হয়নি। আর তখন ঠিক হয় তাসিয়া আত্মাদের জগতে যাবে, কারণ সেই একমাত্র ভানুকে দেখেছে। সেই অনুযায়ী রিচুয়াল শুরু হয়। এরিন পূর্বপুরুষদের প্রার্থনা করবে, আর সেলিম ও ফেব্রিক কবর খুঁড়ে মিনার লাশ আর ওই আংটি আনবে। অন্যদিকে তাসিয়া আত্মাদের জগতে পৌঁছে যায়। চারপাশে ভয়ঙ্কর সব আত্মা ঘোরাফেরা করছে। তারা তার নাম ধরে ডাকলেও সে পেছনে না তাকিয়ে শুধু ভানুকেই খুঁজতে থাকে। এদিকে ফেব্রি এরিনকে মিথ্যা বলে যে সেলিম নাকি পালিয়ে গেছে, তাই সে যেন রিচুয়াল বন্ধ করে দেয় এবং দ্রুত সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ফেব্রি বলে যে সে তাসিয়াকে নিয়ে আসতে যাচ্ছে এবং তারা তিনজন সেখান থেকে চলে যাবে, কিন্তু তার এই কথা এরিনের বিশ্বাস হয় না। তাই সে সরাসরি কবরস্থানে যায় এবং সেখানে গিয়ে অজ্ঞান অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখে। সে দ্রুত সেলিমের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে আত্মাদের জগতে তাসিয়া নিজের সামনে একটি কফিন দেখতে পায়, যার ভেতরে সেলিম শুয়ে আছে। কফিনের ভেতর থেকে সেলিম তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তাসিয়া বুঝতে পারে যে এটি আত্মাদের এক ধরনের প্রতারণা। তাই সে এতে গুরুত্ব না দিয়ে ভানুর নাম ধরে ডাকতে থাকে। এই সময় বাস্তব জগতে ফেব্রি রিচুয়ালের ঘরে পৌঁছে যায়। সে কনকে বলে যে সে তাসিয়াকে নিয়ে যেতে চায়, কিন্তু কন এতে রাজি না হয়। ফেব্রি তাকে আঘাত করে। তার আঘাতে কন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ফেব্রি তখন তাসিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই আহত অবস্থায় সেলিম সেখানে এসে হাজির হয় এবং ফেব্রির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু তবুও সেলিমের ডাকে তাসিয়ার জ্ঞান ফেরে না, কারণ সে তখনও আত্মাদের জগতেই আটকে ছিল। সেখানে তাসিয়ার সামনে মিনার কফিন ছিল। কফিনের কাছে যেতেই আশেপাশের সব আত্মা হঠাৎ করে গায়েব হয়ে যায়। তাসিয়া সেখানে বসেই মিনার সেই গান গাইতে শুরু করে। গান শুনে কফিনের দরজা খুলে যায় এবং ভেতরে প্রবেশ করে ভানুর আত্মা। তাকে দেখে তাসিয়া অনেক খুশি হয়ে যায়। সে ভানুর সামনে কাগজটিতে আগুন ধরিয়ে দেয়। ভানুও বুঝতে পারে তাসিয়া তাকে ফিরিয়ে নিতে এসেছে। কাগজটি পুড়ে যেতেই তাসিয়া ভানুর আত্মাকে নিয়ে বাস্তব জগতে ফিরে আসে। জ্ঞান ফিরে পেয়ে তাসিয়া প্রথমে কনের নিথর দেহ দেখে হতবাক হয়ে যায়। সে ভীষণ ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে কনের এই অবস্থা কিভাবে হলো। কিছুক্ষণ পর সে রক্তের দাগ দেখতে পায়, যা দেখে মনে হয় কাউকে আঘাত করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেই রক্তের দাগ অনুসরণ করতে করতে সে আবার রিচুয়ালের জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে সেলিম অজ্ঞান ফেব্রিকে ভানুর আসনে বসিয়ে দিয়েছে, অর্থাৎ সে মিনার সাথে ফেব্রির বিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি বুঝতে পেরে তাসিয়া তাকে থামানোর চেষ্টা করে। তার মতে মিনা শুধু ভানুকেই ভালোবাসতো, তার সাথেই বিয়ে করতে চেয়েছিল, এমনকি সেই ভালোবাসার জন্য নিজের জীবনও দিয়েছে। তাহলে এত বছর পর তাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া অন্যায়। কিন্তু সেলিম তখন বলছিল আমরা কেউই এই রিচুয়াল ঠিকভাবে জানি না, কোনো আর বেঁচে নেই। এখন যদি একজন মানুষ এবং একটি লাশ থাকে তাহলে হয়তো রিচুয়াল সম্পূর্ণ করা সম্ভব। তাই তার কাছে এটি একমাত্র উপায় মনে হচ্ছিল। তবুও তাসিয়া এতে রাজি হয় না। সে মনে করে এতে মিনার প্রতি অবিচার হবে। কিন্তু ঠিক তখনই তাসিয়ার চোখে একটি প্রজাপতি পড়ে, যা সিলিং এর কাছে উড়ছিল। প্রজাপতিটি দেখার সাথে সাথেই তাসিয়ার মধ্যে যেন অদ্ভুত এক পরিবর্তন আসে। এদিকে ফেব্রিরও জ্ঞান ফিরে আসে, কিন্তু সেলিম আবার তা খেয়াল করে না। সুযোগ বুঝে ফেব্রি পেছন থেকে চেয়ার দিয়ে সেলিমের উপর আঘাত করে
এবং তাকে মারার চেষ্টা করে। হঠাৎ পুরো বাড়ির লাইট নিভে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে এবং একটি চিৎকার শোনা যায়। ফেব্রি ভয় পেয়ে একটি মোমবাতি তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে যা দেখে তাতে সে পুরো হতবাক হয়ে যায়। তাসিয়া উল্টো হয়ে সিলিং এর উপর দিয়ে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে। তাসিয়া তাকে ধন্যবাদ জানায়, যা শুনে ফেব্রি আরো ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার পেছনে দাঁড়িয়ে থাকে সেলিম, যার আচরণও আর স্বাভাবিক ছিল না। সে ফেব্রির কাছে বিয়ের আংটিটা চায়। তখন বোঝা যায় যে সেলিমের শরীরে ভানুর আত্মা প্রবেশ করেছে, কারণ আগেই দেখা গিয়েছিল ভানুর আংটি সেলিম ফেব্রির হাতে পরিয়ে দিয়েছিল যখন সে অজ্ঞান ছিল। এরপর চারিদিক আবার অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর এরিন পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়। সে দেখে ফেব্রি মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু সেখানে তাসিয়া বা সেলিম কেউই নেই, বরং দেখা যায় শুধু দুটি প্রজাপতি একসাথে উড়ে বেড়াচ্ছে। অন্যদিকে একটি নির্জন অন্ধকার রাস্তায় দেখা যায় তাসিয়া ও সেলিমকে, কিন্তু তারা আর আগের মতো নেই। তাসিয়ার শরীরে এখন মিনার আত্মা, আর সেলিমের শরীরে ভানুর আত্মা। তাসিয়ার মাথায় সেই প্রজাপতির কাঁটা গুজে আছে। তার দুজন গুনগুন করে গান গাইতে গাইতে সামনে এগিয়ে যাচ্ছে। এভাবেই বহু বছর পর মিনা ও ভানুর অসমাপ্ত ভালোবাসা পূর্ণতা পায়। তারা অবশেষে এক হয়ে যায়, কিন্তু ওদেরকে এক করতে গিয়ে বাস্তব দুনিয়ার সেলিম আর তাসিয়া নিজেদের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়। আচ্ছা, আপনারা কোনটাকে সমর্থন করেন, এই আত্মাদের মিলন নাকি সেলিম আর তাসিয়ার? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।